আজকের এই আলোচনাটা কিন্তু শুধু কোনো রাজনৈতিক লড়াইয়ের সহজ সরল বর্ণনা নয়, বরং এটা হলো মানুষ, মাটি আর শাসনের যে প্রতিশ্রুতি তার ভেতরের গভীর সম্পর্কটাকে বোঝার একটা চেষ্টা। চলুন দেখি কিভাবে সাধারণ মানুষের সম্মিলিত ইচ্ছে একটা অঞ্চলের রাজনৈতিক ভাগ্য ঠিক করে দেয়। আসুন আমরা সোজা মেদিনীপুরের ভেতরে ঢুকে পড়ি। দেখুন, জঙ্গলমহলের ঠিক ধারে এই এলাকাটার আসল পরিচয় কিন্তু এর মাটির সঙ্গে, এর কৃষির সঙ্গে জড়িয়ে আছে। এর যে সমাজ আর অর্থনীতির ধাঁচ, সেটা বাইরে থেকে দেখলে বেশ সোজা মনে হতে পারে, কিন্তু ভেতরটা ঠিক ততটাই জটিল। আর এখানকার রাজনীতির হাওয়া কোন দিকে বইবে সেটা ঠিক করে দেয় এই মাটির কথাই, মানে সাধারণ মানুষের গলা। একটা জায়গার রাজনীতি যদি ঠিকঠাক বুঝতে হয়, তাহলে সবার আগে সেখানকার মানুষের রোজগার জীবন, তাদের লড়াই, তাদের কোনটা বেশি জরুরি, এগুলো বোঝা দরকার। কারণ রাজনীতির ফলাফল তো আকাশ থেকে পড়ে না, তাই না? ওটা আসলে মানুষের প্রতিদিনের অভিজ্ঞতারই একটা জমাট বাঁধা রূপ। তো এই এলাকাটার একটা প্রাথমিক ছবি যদি দেখি, কি দেখতে পাই? এখানে শহর আর গ্রাম দুটোই মিলেমিশে আছে। জনসংখ্যার একটা বেশ বড় অংশ তফসিলি জাতি আর উপজাতির মানুষজন, মানে যারা ঐতিহাসিকভাবেই একটু পিছিয়ে। আবার মাহিষ্য বা মতুয়ার মতো প্রভাবশালী সম্প্রদায়ও রয়েছে, যাদের রাজনীতির ময়দানে একটা বড় ভূমিকা আছে। আর অর্থনীতি, সেটা প্রায় পুরোটাই চাষবাসের ওপর নির্ভরশীল। তার মানে আবহাওয়া আর বাজারের দামের ওঠানামার ওপর এখানকার মানুষের ভাগ্য ঝুলে থাকে। আচ্ছা, এবার আমরা সেই মূল বিষয়টাতে আসি। আগেই বলছিলাম, রাজনীতির ফল হঠাৎ করে হয় না। এর পেছনে থাকে মানুষের মনে একটু একটু করে জমে ওঠা রাগ, ক্ষোভ আর হতাশা। এখন আমরা খুঁজে দেখব এই ক্ষোভের জন্ম কোথায় আর কিভাবে এটা একটা বিরাট রাজনীতিক শক্তি হয়ে ওঠে। এই যে 4টে পয়েন্ট দেখছেন, এগুলো এখানকার মানুষের জীবনে আর অর্থনীতিতে সরাসরি ধাক্কা দেয়। ভাবুন, ভাঙা রাস্তা মানে তো শুধু যাতায়াতের কষ্ট না, ব্যবসারও ক্ষতি। দুর্বল বাঁধ মানে প্রতি বছর বন্যা এসে ফসল, ঘরবাড়ি সব ভাসিয়ে নিয়ে যাওয়া। কাজ নেই, তাই এলাকার ছেলেমেয়েরা বাইরে চলে যেতে বাধ্য হচ্ছে। আর চাষিরা, তারা ফসলের ঠিক দাম না পেয়ে হতাশায় ডুবছেন। এই যে সংখ্যাটা দেখছেন 25,753, এটা শুধু একটা ডেটা নয়, এটা আসলে 25,753টা শিক্ষিত পরিবারের ভেঙে যাওয়া স্বপ্নের গল্প। 2016 সালের শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগে যখন এতগুলো চাকরি বাতিল হয়ে গেল, তখন সেটাই এলাকার বহু মানুষের ভরসাটাকেই গুড়িয়ে দিয়েছিল। পুরো সিস্টেমের ওপর থেকে বিশ্বাসটাই উঠে গিয়েছিল। আর আছে স্থানীয় স্তরের দুর্নীতি, বিশেষ করে এই কাটমানির সমস্যাটা। এ নিয়ে মানুষের মনে কিন্তু প্রচণ্ড রাগ। ভাবুন, সরকারি প্রকল্পের টাকাটা গরিব মানুষের কাছে পৌঁছানোর আগেই যদি কেউ মাঝপথ থেকে সরিয়ে নেয়, তাহলে তো শুধু টাকার ক্ষতি হয় না, পুরো সিস্টেমের ওপর বিশ্বাসটাই চুরমার হয়ে যায়। এই সব রাগ, হতাশা, এর একেবারে গোড়ায় কি আছে জানেন? একটাই মৌলিক চাহিদা: মর্যাদার সঙ্গে বাঁচার অধিকার। দুর্নীতি বা ব্যর্থতার বিরুদ্ধে মানুষ যখন কথা বলে, সেটা আসলে নিজেদের সাংবিধানিক অধিকার রক্ষারই লড়াই। ব্যবস্থার ভুল নিয়ে দায়িত্বের সঙ্গে কথা বলার অধিকার, আর সেই কথা শোনার মতো একটা পরিবেশ থাকা, এটাই তো একটা সুস্থ গণতন্ত্রের আসল ভিত্তি। তো এত যে অভিযোগ, এত যে অসন্তোষ, এগুলো ভোটের বাক্সে গিয়ে কিভাবে প্রভাব ফেলে? মানুষের মনের এই ক্ষোভটা যখন ভোটে প্রতিফলিত হয়, তখন তার অঙ্কটা ঠিক কেমন দাঁড়ায়? চলুন এবার সেটার একটা নিরপেক্ষ বিশ্লেষণ করা যাক। এই চারটা কিন্তু একটা খুব স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে। দেখুন, 2016 থেকে 2021-এর মধ্যে যে দল ক্ষমতায় ছিল, তাদের জেতার ব্যবধানটা কিন্তু অনেকটাই কমে গেছে। এটা একদিকে যেমন দেখাচ্ছে যে তাদের সমর্থনের ভিত হয়তো কিছুটা নড়ে গেছে, তেমনি অন্যদিকে এটাও বোঝা যাচ্ছে যে বিরোধী পক্ষ শক্তি বাড়াচ্ছে। এখানে হয়তো পুরো ডেটা নেই, কিন্তু এই ব্যবধান কমে আসাটা নিজেই একটা বড় রাজনৈতিক সংকেত। এবার 2024-এর উপনির্বাচনের ফলটা দেখুন, বেশ ইন্টারেস্টিং। ক্ষমতাসীন দল বেশ বড় ব্যবধানে জিতেছে, যেটা তাদের সংগঠনের জোরটা দেখায়। কিন্তু তার সাথেই বিরোধী দলও প্রায় 38% ভোট পেয়েছে, মানে তাদেরও একটা শক্ত সমর্থনের ভিত তৈরি হয়ে গেছে। এ সোজা মানে হলো রাজনৈতিক লড়াইটা কিন্তু এখনও বেশ জমজমাট। তাহলে লড়াইটা কাদের মধ্যে? একদিকে আছে ক্ষমতাসীন দল, যাদের হাতে রয়েছে শক্তিশালী সংগঠন আর সরকারি প্রকল্পের বিশাল নেটওয়ার্ক, আর অন্যদিকে আছে বিরোধী পক্ষ, যারা সরকারের বিরুদ্ধে মানুষের ক্ষোভ, দুর্নীতির অভিযোগ আর নানা কারণে হতাশ ভোটারদের একজোট করার সুযোগটা কাজে লাগাতে চাইছে। একেবারে একটা ক্লাসিক লড়াই। এই রকম একটা জটিল পরিস্থিতিতে মানুষের অভিযোগগুলোকে ঠিকভাবে সামলাতে আর তাদের ভাবাবেগকে একটা পজিটিভ দিকে নিয়ে যেতে একটা খুব গোছানো কৌশলের দরকার হয়। আমরা সেটাকেই বলছি চতুরঙ্গ মতবাদ।
এই কৌশলের 4টে ভাগ, আর প্রত্যেকটার একটা নির্দিষ্ট লক্ষ্য আছে। প্রথমত, দুর্নীতি আর অব্যবস্থাকে সবার সামনে তুলে ধরা। দ্বিতীয়ত, উন্নয়নের একটা নতুন বিশ্বাসযোগ্য পথ দেখানো। তৃতীয়ত, এই বার্তাটা একেবারে নিচুতলার মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য একটা মজবুত সংগঠন তৈরি করা। আর সবশেষে, নারী সুরক্ষা বা সামাজিক নিরাপত্তার মতো বিষয়গুলোকে গুরুত্ব দিয়ে মানুষের মনে আস্থা ফেরানো। কৌশল তো হলো, কিন্তু এবার আসল কথায় আসা যাক। এবার আমরা সেই সব নির্দিষ্ট প্রকল্পগুলোর দিকে তাকাবো যেগুলো মাপা যায় আর যেগুলো মানুষের সঙ্গে একটা সত্যিকারের কাজের চুক্তি তৈরি করতে পারে। কারণ দিনের শেষে কথার থেকে কাজ অনেক বেশি জরুরি। শুধু ফাঁকা প্রতিশ্রুতি দিলে তো আর চলবে না। একটা বিশ্বাসযোগ্য প্ল্যানের জন্য সংখ্যা লাগে, সময়সীমা লাগে, আর মানুষ যাতে বুঝতে পারে যে তাদের বিনিয়োগের রিটার্নটা কি সেটা স্পষ্ট করে বলা লাগে। এমন একটা প্ল্যান দরকার যা মানুষ নিজে চোখে দেখতে পারবে, হিসেব রাখতে পারবে। এখানে কয়েকটা বড় প্রকল্পের উদাহরণ দেখুন। যেমন NH6 হাইওয়েটা যদি আরও ভালো করা হয় তাহলে যাতায়াতের সময় অর্ধেক হয়ে যাবে, ব্যবসা বাণিজ্য বাড়বে। কালী নদীর ওপর বাঁধটা ঠিকঠাক করে দিলে প্রায় 50,000 একর জমি বন্যার হাত থেকে বাঁচবে। আর মেদিনীপুর একটা স্কিল পার্ক হলে 1000-এরও বেশি স্থানীয় ছেলেমেয়ে চাকরি হবে। প্রত্যেকটা প্রকল্পের একটা পরিষ্কার লাভ আছে যা মানুষের জীবনকে ছুঁয়ে যাবে। আর শুধু বড় প্রকল্প নয়, কল্যাণমূলক যোজনাগুলোকেও 100% মানুষের কাছে পৌঁছে দেওয়ার একটা প্রতিশ্রুতি। মানে একজনও যোগ্য লোক যেন বাদ না যায়। গরিবদের জন্য পাকা বাড়ি, সব পরিবারের জন্য স্বাস্থ্য বীমা, আর 2026 সালের মধ্যে প্রত্যেক বাড়িতে পাইপের মাধ্যমে পরিষ্কার জল। এই মৌলিক চাহিদাগুলো পূরণ হলে তবেই তো সরকারের ওপর মানুষের ভরসা বাড়বে। শেষে একটা কথা বলা খুব দরকার। কৌশল, প্রকল্প এসবই খুব গুরুত্বপূর্ণ, কিন্তু আসল লক্ষ্য হল মানুষের সঙ্গে একটা দীর্ঘস্থায়ী বিশ্বাসের সম্পর্ক তৈরি করা। এই বিশ্বাসটা কিন্তু ভোটের আগে একদিনে তৈরি হয় না, এটা একটা লম্বা সময়ের প্রক্রিয়া। আজকের দিনে মানুষের সঙ্গে যোগাযোগ রাখতে হলে তাদের কাছে পৌঁছতে হবে, তারা যেখানে আছে। আর এর জন্য টেকনোলজি ব্যবহার করতে হবে, তবে শুধু নিজের কথা বলার জন্য নয়, তাদের কথা শোনার জন্যেও। যোগাযোগটা যেন একতরফা না হয়ে যায়। যেমন ধরুন এই হোয়াটসঅ্যাপ পড নেটওয়ার্ক। এটা কি? এটা হলো একেবারে তৃণমূল স্তরে যোগাযোগের একটা কৌশল। প্রত্যেক গ্রাম থেকে 10-20 জনের ছোট ছোট গ্রুপ তৈরি করে তাদের মাধ্যমে খুব দ্রুত সঠিক তথ্যটা ছড়িয়ে দেওয়া। লক্ষ্য হলো অন্তত 5,000-এরও বেশি মানুষের কাছে সরাসরি পৌঁছে যাওয়া। তবে হ্যাঁ, এই টেকনোলজি ব্যবহার করার সময় একটা বড় দায়িত্বও থাকে। মানুষের গোপনীয়তা এবং সম্মতির প্রতি সম্মান দেখানোটা সবচেয়ে জরুরি। ডিজিটাল হোক বা অন্য কোনো মাধ্যম, ভারতে ডেটা সুরক্ষা আইনের কাঠামোর মধ্যেই সবটা করতে হবে। এটা শুধু আইনি ব্যাপার নয়, এটা বিশ্বাস তৈরিরও একটা মূল শর্ত। তাহলে শেষ প্রশ্নটা এটাই, লক্ষ্যটা কি? শুধু একটা ভোটে জেতা, নাকি সেই জয়কে ভিত্তি করে মানুষের দীর্ঘস্থায়ী বিশ্বাস অর্জন করা? কোনটা আসল সাফল্য? আসল জনাদেশ কিন্তু ভোটের দিনে জেতা যায় না, সেটা অর্জন করতে হয় তার পরের প্রত্যেকটা দিনে কাজের মাধ্যমে। যদি আপনি একজন জনকেন্দ্রিক নেতা হতে চান এবং আপনার নির্বাচনী এলাকাকে উন্নত করতে চান, তাহলে blueprintstrategies.ai এর সাথে mgr@blueprintstrategies.ai এ যোগাযোগ করুন বা 08042041602 নম্বরে ফোন করুন। রাজনীতির ঊর্ধ্বে উদ্দেশ্য।